আচ্ছা, এরপর আসো আমাদের নতুন টাইপ, সেটা হচ্ছে সমানতা। এখন সমানতা কি সেটাও কিন্তু তোমরা একাডেমিকে অলরেডি পড়ছো, তাই না? সমানতা দুই রকমের হয়, গাঠনিক সমানতা আর হচ্ছে স্টেরিও সমানতা, তাই তো? এটা আমি একটু লিখে দিই। তাহলে সমানতা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গাঠনিক সমানতা, আরটা হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা আবার কয় রকমের হয়? এটা আবার 5 রকমের হয়, তাই না? আচ্ছা, একটা হচ্ছে আমাদের শিকল সমানতা বা চেইন সমানতা, অর্থাৎ চেইনের মধ্যে ভিন্ন সংখ্যক কার্বন থাকবে, রাইট? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অবস্থান সমানতা, অর্থাৎ কার্যকরী মূলকটা ভিন্ন ভিন্ন কার্বন অবস্থান করবে। দেন হচ্ছে কার্যকরী মূলক সমানতা, অর্থাৎ কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাবে, ওকে, কার্যকরী মূলকটাই চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের মেটামারিজম, তাই তো? দ্বিযোজী কার্যকরী মূলকের বিষয়টা মনে আছে তোমাদের? লাস্টে হচ্ছে আমাদের টটোমারিজম, টটোমারিজম ওই যে কিটো ইনল সমানতা, তাই না? আচ্ছা, স্টেরিওর মধ্যে আমি কি কি পাবো? স্টেরিওর মধ্যে প্রথমে পাওয়া যাবে হচ্ছে জ্যামিতিক সমানতা, জ্যামিতিক সমানতা, বা এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে সিস ট্রান্স সমানতা, সিস ট্রান্স সমানতা। লাস্টে হচ্ছে আমাদের স্টেরিও কি বলে এটাকে, আলোক সমানতা, হ্যাঁ, আলোক সমানতা, ওকে, আবার আলোক সক্রিয় সমানতা, ওকে। তাহলে এই কয়েকটা টপিক কিন্তু আমাদের বইয়ে আলোচনা করা আছে, এখান থেকে আমরা মেনলি প্রশ্নগুলো দেখার চেষ্টা করব, তাই না? তোমরা হচ্ছে একাডেমিকে যা পড়ছো এখানে তাই, এখানে নতুন করে কিছু পড়ার নাই, হ্যাঁ। আচ্ছা, গেল। এরপর আসো দেখো কি বলছে এখানে, কিছু সাধারণ সংকেত আমাদের জানতে হবে, বুঝছো? এই সাধারণ সংকেতগুলো আমি তোমাদের একটু লিখে দিই, ওটা দিয়ে কি বুঝা দেখো। CnH2n+2O, অ্যালকেন অ্যালকিন অ্যালকেন এগুলো কিন্তু আমরা জানি, সেগুলো আমি আর লিখলাম না। CnH2n+2O এটা হচ্ছে মেইনলি অ্যালকোহল বোঝায়, আর হচ্ছে এটা ইথার বোঝায়, ওকে, এরকম বিষয়টা। তারপর হচ্ছে CnH2nO এটা দিয়ে কি বোঝাবে? অ্যালডিহাইড বোঝাবে, তাই তো? এটা দিয়ে হচ্ছে অ্যালডিহাইড বোঝায়, আবার কিটোন বোঝায়, আবার অ্যালকিনল বোঝায়, তাই তো? অ্যালকিনল বোঝায়। আবার এটা দিয়ে কিন্তু চাক্রিক অ্যালকোহল, চাক্রিক ইথারও কিন্তু বোঝায়, অত ঝামেলার মধ্যে গেলাম না। তারপর আমাদের CnH2nO2 এটার মধ্যে আসে, এটা দিয়ে বললে বোঝায় কি? কার্বক্সিলিক অ্যাসিড বোঝায় এবং এস্টার বোঝায়, ঠিক আছে? কার্বক্সিলিক অ্যাসিডও বোঝাবে, আবার এস্টারও কিন্তু বোঝাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি বলছে, CnH2n+2O কোনটার সাথে মিলে গেল? এটার সাথে মিলে গেল, তার মানে এটা কিন্তু অ্যালকোহল ইথার এর এই ক্যাটাগরিতে পড়ে গেছে, তাই না? কোন সমানুসম্ভব? অ্যালকোহল ইথার, ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এটা কিন্তু একটা প্রিলি প্রশ্ন আর কি। দেখো পরে কি বলছে, নিচের কোনটি টটোমাইজম দেখাবে, তাই না? তো টটোমাইজম কারা দেখায় বলো? টটোমাইজমের অপর নাম কি? কিটো ইনল সমানতা, কিটো ইনল সমানতা, অর্থাৎ যেখানে আমাদের CO গ্রুপ থাকবে, আর যেখানে আমাদের ইনল গ্রুপ থাকবে, যে ডাবল বন্ড OH এরকম গ্রুপটা থাকবে, তাদের মধ্যে যে সমানতা হবে সেটা হচ্ছে আমাদের টটোমাইজম। কিভাবে হয়? ধরো আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল নিলাম, তোমাদের বই যেটা আলোচনা আছে সেটাই আমি নিই। CH3 C ডাবল বন্ড O CH3, এটা হচ্ছে তুমি যদি রেখে দাও, বিক্রিয়া পাত্রে রেখে দাও, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এখান থেকে খেয়াল করে দেখো, কার্বন অক্সিজেনের মধ্যে নিশ্চয়ই অক্সিজেন বেশি তৈরি ঋণাত্মক, সে হচ্ছে পাই বন্ধনে ইলেকট্রনটাকে নিজের কাছে নিয়ে যায়, ওকে, নিজের কাছে এখানে টান দিয়ে নিয়ে যাবে, রাইট? তাহলে দেখো ওর কাছে ইলেকট্রন ঘনত্ব বেশি, সেই ইলেকট্রন ঘনত্ব দিয়ে সে এখান থেকে একটা হাইড্রোজেনকে নিজের কাছে টানবে। তাহলে জিনিসটা কিরকম হয়ে যায় দেখো, CH3 C বন্ড O, আর এখানে হচ্ছে এখানে হয়ে যাবে কি CH2, তাই না? তাহলে দেখো ওরও একটা হাত খালি, ওরও একটা হাত খালি, সেই খালি হাত দিয়ে ওরা একটা পাই বন্ধন তৈরি করবে, তাই না? হাইড্রোজেন চলে গেল এখানে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ইনল যৌগ, তাই না? এটা হচ্ছে আমাদের সেই কিটো যৌগ, কিটোন অ্যালডিহাইড যে কোনো একটাই হতে পারে, সমস্যা নেই, এটা কিটোন যৌগ, আর এটা হচ্ছে আমাদের সেই ইনল যৌগ। দেখো এটার নাম হচ্ছে আমাদের প্রোপানন, আর এটা হচ্ছে আমাদের সেই প্রোপিন টু অল, তাই না? গেল। এখন বলছে তুমি যদি এটার সাধারণ সংকেত বের করে দেখো, অ্যালডিহাইড কিটোন অ্যালকিনলের সাধারণ সংকেত কি? CnH2nO এরকম ছিল, তাই না? 3টা কার্বন 3 বসায় দাও, তাহলে C3H6O, এইটা হবে আমাদের উত্তর। এই দেখো অপশন ডিতে আছে, বুঝতে পারলাম? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইলো। চলো আগাই। আচ্ছা, বলছি কি নিচের কোনগুলো হচ্ছে পরস্পরের আইসোমর,
আইসোমার না। আচ্ছা দেখার চেষ্টা করি। এন পেন্টেন শাখার মধ্যে 5টা কার্বন আছে। 2 মিথাইল বিউটেন শাখার মধ্যে 4টা কার্বন আছে। এই যে একটা কার্বন 5টা কার্বন, সো 5টা কার্বন মিলে গেল, তাই না? এখানে তুমি চাইলে গঠন দেখতে পারো। এন পেন্টেনের ক্ষেত্রে কি হবে? এটা হবে হচ্ছে আমাদের C5H12। 2 মিথাইল বিউটেনের গঠন দেখো, C5H12 কিন্তু আসবে। তার মানে এরা কিন্তু একে অপরের আইসোমার, এটা কিন্তু তাহলে উত্তর হইতে পারে না। অ্যালকোহল ইথার 2টা কার্বন আইসোমার, উত্তর হইতে পারে না। তারপর দেখো এখানে কিটোন, রাইট, আর এখানে হচ্ছে অ্যালডিহাইড কিটোন আইসোমার, তাই না? সমান সংখ্যক কার্বন, এটাও কিন্তু হইতে পারে না। এখানে দেখো অ্যাসিড, এখানে মোট 2টা কার্বন, এখানে 3টা কার্বন। তো কার্বন যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সেটা আর আইসোমার হওয়া সম্ভব না। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো আগাই। কি বলছে? সিস হেক্স 3 এর সমাণু কে হবে? খেয়াল করে দেখো, আমাদের অ্যালকিনের সমাণু অলওয়েজ কি হবে? সাইক্লোঅ্যালকেন হয়, বুঝছো? এটা আমি তাহলে একটু বলে দিই। CnH2n, এটা হচ্ছে আমাদের সেই অ্যালকিনের সাধারণ সংকেত। অ্যালকিনের কার্যকরীমূলক সমাণু কে হবে বলতো? সাইক্লোঅ্যালকেন। ওকে, সাইক্লোঅ্যালকেন। আচ্ছা দেখো কোথায় সাইক্লোঅ্যালকেন আছে? এখানে দেখো আমাদের সরল শিকল অ্যালকেন আছে, তাহলে বাদ। তারপর দেখো এখানে কি বলছে? অ্যালকেনের মানে 2টা ডাবল বন্ড আছে। সাইক্লো যৌগ ঠিক আছে, বাট 2টা ডাবল বন্ড, এটাও কিন্তু হবে না। 2টা ডাবল বন্ড, এটাও কিন্তু হবে না। উত্তর কি বাকি থাকলো? এটা বাকি থাকলো, সাইক্লোঅ্যালকেন। ওকে, আচ্ছা তোমরা যদি চাও এখানে সংকেতটা দেখতে পারো, সিস হেক্স 3 তাই না? তাহলে এটা কি হবে? C6H12, রাইট, 6H3 তুমি সাইক্লোঅ্যালকেনের যে সংকেত দেখতে চাও, বেনজিনের মধ্যে 6টা হাইড্রোজেন বসাও, তাহলে কি হবে? C6H12 মিলে গেল, তাহলে কিন্তু কার্যকর, তাহলে কিন্তু সমাণু হয়। এটা কিন্তু কার্যকরীমূলক সমাণুই হবে। ওকে, আচ্ছা আমরা আরো অত বিস্তারিত দেখতে চাচ্ছি না। পরে আসো কি বলছে? C4H10O, এদের মধ্যে কতগুলা সমাণু থাকবে বলো? এটা কার সাথে মিলে গেল? এটা কিন্তু CnH2n+2O, এটার সাথে মিলে গেল, তাই না? এটার সাথে কিন্তু মিলে গেল। তাহলে এটা কাকে কাকে বোঝায়? অ্যালকোহল ইথারকে বোঝায়, তাই না? তাহলে মানে এখানে নিশ্চয়ই অ্যালকোহল ইথার আমরা সমাণু পাবো। আচ্ছা দেখার চেষ্টা করি। তো 4টা কার্বন, তাই না? তো আমরা এখানে একটু শর্টে আঁকার চেষ্টা করব, শর্টে লেখার চেষ্টা করব। হ্যাঁ, কর্নার দিয়ে লিখবো। 4টা কার্বনের অ্যালকোহল নিয়ে চিন্তা করে দেখো, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, আর এখানে একটা OH হইলো, রাইট? আচ্ছা তারপর তুমি কি করবে? এখানে শিকল নিয়ে চিন্তা করো তো, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, এখানে ধরো OH, এখানে ধরো একটা শিকল আছে, তাই না? এগুলো আমাদের একটা সমাণু। আচ্ছা তারপর আসো হচ্ছে এরকম যদি হয় 1 2 3, এখানে ধরো আমাদের একটা মিথাইল গ্রুপ আছে, তাই না? এটা একটা সমাণু হয়, তাই না? আচ্ছা তারপর ধরো হচ্ছে আমাদের এখানে আর কি হইতে পারে? এরকম হইতে পারে 1 2, এখানে আমাদের 2টা চেইন আছে, তাই না? এরকমও কিন্তু অ্যালকোহল সম্ভব। আচ্ছা অ্যালকোহল কি আর সম্ভব? আশা করি মনে হয় না আর হচ্ছে আমাদের সম্ভব। আর কিন্তু সম্ভব না, বুঝছো? আচ্ছা এবার আসা হচ্ছে অন্য দিকে যাই, ইথারের দিকে যাই। তো ইথারের ক্ষেত্রে কি হবে? 4 কার্বনের ইথার। আগে আমরা সরল চিন্তা করলাম, এখানে 2 কার্বন, এখানে 2 কার্বন, ওকে। তারপর কি করলাম? এখানে 1 কার্বন, এখানে 3 কার্বন, ওকে। এই 1টা 2টা 3টা, তাই না? এটা কিন্তু কার্বন না, এটা 1 এটা 2 এটা 3 আর এখানে একটা 4, এরকম বিষয়টা। আচ্ছা 4টা। এরপর হচ্ছে পরে দেখি আমরা আর কি সম্ভব কিনা দেখার চেষ্টা করি। এখানে দেখো আমি কিন্তু চাইলে শিকল বানাইতে পারি, তাই না? এই যে 1টা 2টা, এই যে একটা শিকল, 3টা হয়ে গেল, বুঝতে পারছি তো? আচ্ছা তো এখানে কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6 7, 7টা যৌগ হয়ে গেল, তাই না? তাহলে আমার উত্তর কি হবে? 7 হবে। তাহলে এটা 1 নাম্বার আমি নাম্বারিং করে দিই। তুমি যে কোনো ভাবে চাইলে ভাবতে পারো। হ্যাঁ, আমি তোমাদের কিন্তু ভাবার স্কোপ দিচ্ছি। স্কোপ যদি না দিতাম ভাই, তাহলে তোমাদের প্রশ্ন ব্যাংকে যতগুলো প্রশ্ন আছে সবই সলভ করে দিতাম, তাই না? সবই কিন্তু ইন ডিটেইলস সবই বলে দিতাম, তাই তো? তো আমি তোমাদের জন্য জাস্ট একটু স্কোপ রাখছি যাতে তোমরা নিজের মতো করে একটু চিন্তা করতে পারো। ওকে, তাহলে এখানে 7 হবে উত্তর। চলো আগাই। বলছি কি, নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ হবে? অর্থাৎ যাদের মধ্যে কাইরাল কেন্দ্র থাকে, 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ, তারাই তো আমাদের কাইরাল কেন্দ্র হয়। কাইরাল কেন্দ্রযুক্ত যৌগগুলো কি হবে? আলোক সক্রিয় যৌগ হবে। দেখার চেষ্টা করি। এখানে দেখো এই কার্বন হচ্ছে 3টা হাইড্রোজেন, তাই না? তাহলে এটা কাইরাল কেন্দ্র না। একই রকম ভাবে এটা কাইরাল কেন্দ্র না। এই কার্বনে 2টা ক্লোরিন বাদ, ওকে। আচ্ছা দেখো এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে এই হাইড্রোজেনটা হবে না,
আচ্ছা সমস্যা নাই, না হলেও উত্তরে খুব একটা পার্থক্য পড়বে না। এখানে চিন্তা করে দেখো এই মিথাইল গুলো তো হবেই না। এখানে দেখো এই কার্বনে এখানে একটা আয়োডিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, হ্যাঁ এটা কিন্তু একটা আয়োডিন। ওকে, আয়োডিন ক্লোরিন আছে ভিন্ন ভিন্ন, বাট অপর দুইটা হাতে কিন্তু মিথাইল আছে, তাহলে উত্তর হবে না। এটার ক্ষেত্রে দেখো মিথাইল বাদ, এখানে দেখো দুইটা হাইড্রোজেন, তাহলে এই কার্বন গুলা কিন্তু বাদ, বুঝছো, এই কার্বন গুলা বাদ। এই কার্বনের ক্ষেত্রে দেখো এক হাতে হাইড্রোজেন ক্লোরিন মিথাইল আর হচ্ছে এখানে মিথাইল ক্লোরাইড। তাহলে আমি যদি এটাকে একটু হাত দিয়ে দেখানোর চেষ্টা করি, এই দেখো এটা দেখতে অনেকটা এরকম হয়, বুঝছো, এরকম হয় হাইড্রোজেন ক্লোরিন। তাহলে দেখো চার হাতে চারটা ভিন্ন গ্রুপ হয়ে গেল না এই কার্বনটার, রাইট, চার হাতে চারটা ভিন্ন গ্রুপ। তাই এইটাই হচ্ছে আমাদের সেই আলোক সক্রিয় যৌগ হবে। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। তুমি চাইলে অপরটা দেখতে পারো, দুইটা হাইড্রোজেন, এটা কিন্তু বাদ, বুঝছো, এটা কিন্তু কমনলি দেয়, প্রিলির জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, গ্লুকোজের অণুতে কয়টি কাইরাল কেন্দ্র বিদ্যমান বা কয়টি কাইরাল কার্বন বিদ্যমান, একই জিনিস কিন্তু। আচ্ছা, তো এগুলো কিন্তু আমাদের ওই প্রিলির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বা ঢাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যদি আমি জানতে চাই তাহলে আমাদের প্রথমে গ্লুকোজের সংকেতটা জানতে হবে। গ্লুকোজ কিন্তু একটা অ্যালডোজ সুগার, তাই না? যারা বায়োলজি পড়ে নাই তাদের জন্য একটু কষ্ট হবে জিনিসটা বুঝতে হয়। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এখানে ওএইচ থাকবে, এইচ থাকবে, এইচ থাকবে, ওএইচ থাকবে, তাই না? 6টা কার্বন আঁকবা, ওএইচ থাকবে, এইচ থাকবে। আমি যদি ডি সমান আঁকি তাহলে এখানে ও ডান দিকে ওএইচ, লাস্টে কিন্তু আমাদের CH2OH। ওকে, দেখো ডাবল বন্ড আছে মানে দুইটা হাতে একই গ্রুপ, তাহলে এটা কিন্তু কাইরাল কেন্দ্র না। দুইটা হাইড্রোজেন আছে তার মানে কাইরাল কেন্দ্র না। ও চারটা হাতে ভিন্ন গ্রুপ আছে, আমি একটু অন্য কালি দেই। দেখো এই কার্বনে চারটা হাতে ভিন্ন গ্রুপ আছে, রাইট, তাহলে এটা আমাদের কাইরাল কেন্দ্র, ভিন্ন গ্রুপ, কাইরাল কেন্দ্র, ভিন্ন গ্রুপ, কাইরাল কেন্দ্র, ভিন্ন গ্রুপ, কাইরাল কেন্দ্র। তো চিন্তা করে দেখো তাহলে আমাদের 4টা কাইরাল কেন্দ্র হয়ে গেল না? তাহলে আমাদের কাইরাল কার্বনের সংখ্যা কত? 4। আমি যদি তোমাকে এখানে সমান সংখ্যা বলতে বলতাম, এটা কিন্তু পরীক্ষায় আসছে, সেটা কত আসলো? 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 which is equal to 16। ওকে, আশা করি এটা তোমরা বুঝবা। আচ্ছা, এরপর আসা হচ্ছে কি বলছে, ইউপ্যাক পদ্ধতি ব্যবহার করে নিচে যৌগগুলোর গাঠনিক সংকেত লেখো। ট্রান্স, বিউট, টু, ইন, তাই না? সিস হলে একই দিকে, ট্রান্স হলে বিপরীত দিকে। আচ্ছা, লেখার চেষ্টা করি। যেহেতু এখানে অ্যালকিন বলছে, ওকে, ডাবল বন্ড এরকম, তাই না? ট্রান্স বলছে মানে কি, একদিকে যদি মিথাইল থাকে এই দিকে, আর এদিকে মিথাইল থাকবে হচ্ছে এই দিকে, তাই না? হয়ে গেল, রাইট, খুব সহজ। পরে কি বলছে দেখো, সিস বিউটিন ডাইওইক অ্যাসিড, একই রকম ভাবে আমাদের এখানে সি ডাবল বন্ড সি এরকম, এদিকে একটা সি ডাবল এইচ, এদিকে একটা সি ডাবল এইচ, হাইড্রোজেন গুলো এখানে ফিল আপ করে দাও। আচ্ছা, সিস বলছে তো না, তাহলে আমি মনে হয় একটু উল্টা আঁকছি। আচ্ছা, তাহলে আমি কারেকশন করে নিচ্ছি। ধরো হচ্ছে আমি এই যে একই দিকে নিয়ে নিলাম, আর এদিকে আমাদের কি বসবে? হাইড্রোজেন বসবে, তাই না? এই হচ্ছে আমাদের সিস যৌগটা। ট্রান্স হলো অপোজিটে, সিস হলো একই দিকে, তাই না? আচ্ছা, আসো তাহলে পরের প্রশ্নে যাই। কি বলছে? আণবিক সংকেত C6H12, তাহলে এটা কার সাথে মিললো বলতো? CnH2n এর সাথে মিললো, তার মানে এটা কিন্তু অ্যালকিন এবং সাইক্লো অ্যালকেনও হয়, তাই না? বলছে কি সম্ভাব্য সব অ্যালিসাইক্লিক যৌগগুলো আমাকে আঁকতে বলছে, তার মানে এখানে কিন্তু আমরা অ্যালকেন গুলোকে চিন্তা করবো না। এখানে আমি কাদের চিন্তা করব? এখানে আমি মেনলি চিন্তা করবো হচ্ছে সাইক্লো অ্যালকেন গুলাকে, বুঝছো? সাইক্লো অ্যালকেন গুলোকে আমরা মেনলি চিন্তা করব, এদের সম্ভাব্য অনুসমূহের গাঠনিক সংকেত লিখতে বলছে। এখন অনেক রকমের গাঠনিক সংকেত সম্ভব, তোমার মাথায় যতগুলো আসবে ততগুলো তুমি লিখবা। ওকে, প্রথমে আমি কি চিন্তা করলাম? ছয়টাকে হচ্ছে আমরা চেনের মধ্যে অন্তর্ভুক্ত করে চিন্তা করলাম, তাহলে এইটা হচ্ছে একটা যৌগ, তাই না? পরে আমরা কি চিন্তা করলাম? 5টাকে আমি চেনের মধ্যে নিলাম, একটাকে আমি শাখার মধ্যে নিলাম। ওকে, এটা হচ্ছে একটা যৌগ। পরে আমি কি চিন্তা করতেছি? 4টা কার্বনকে আমরা চক্রের মধ্যে নিলাম আর 2টাকে আমরা শাখায় নিব। কিরকম শাখা হইতে পারে? প্রথমে আমি চিন্তা করলাম 2টা শাখা হচ্ছে একই কার্বনে আছে। পরে আমরা চিন্তা করলাম 2টা কার্বন হচ্ছে ভিন্ন, 2টা শাখা হচ্ছে ভিন্ন ভিন্ন কার্বন আছে, একটা আছে এইখানে আর একটা আছে হচ্ছে আমাদের এইখানে। ওকে, বুঝতে পারলাম? আর একটা আছে আমাদের এইখানে। ওকে, পরে আমি কি চিন্তা করলাম? এই শাখাগুলো এখানে নাই, শাখাগুলো কি আছে? একটা ভিন্ন অবস্থানে আছে। ওকে, শাখাগুলো আমাদের একটা ভিন্ন অবস্থান আছে, একটা এখানে আছে, ওকে চিন্তা করলাম, ওকে সমস্যা নেই। আর একটা ধরো অপোজিটে আছে। ওকে, তাহলে এরকম সমান বলতে পারো ভাই, আমি যদি এখানে না দিই এখানে দিই আরেকটা সমান তৈরি হবে, বিষয়টা কি এরকম না? তুমি যদি এখানে দাও, রোটেট করলে কিন্তু এই যৌগটা তুমি পাবা, তাই না? তার মানে নতুন সমানও হয় না ওইটা। তার মানে আমরা কিন্তু 4টা দিয়ে মোটামুটি আই হোপ এই কয়টা যৌগ তৈরি করতে পারতেছি, তাই না?
আচ্ছা, তো চারটা দিয়ে আর কোন যৌগ তৈরি হওয়া সম্ভব? এই যে আমাদের চারটা হচ্ছে শিকল, মানে চক্রের মধ্যে আছে এবং তার মধ্যে 2টা কার্বন এরকম শিকল আছে। ওকে, হয়ে গেল না? তাহলে চতুর্ভুজ দিয়ে সব কিন্তু শেষ। এবার হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজের মধ্যে দেখো এই যে আমাদের ত্রিভুজ, 3টা কার্বনের শিকল ধরো, এখানে চিন্তা করলা 1 2 3 হয়ে গেল, রাইট? আচ্ছা, এরপর কি হইতে পারে? এরপর ধরো আমাদের এরকম হইতে পারে, আমি এখানে 2টা কার্বনের শিকল নিলাম এবং আরেকটা কার্বনকে আমি এখানে যুক্ত করে দিলাম, তাই না? এরকম হইতে পারে না? এখানে যুক্ত করা যেই কথা, এখানে যুক্ত করা একই কথা। আচ্ছা, আর কি হইতে পারে দেখো, আর এরকম হইতে পারে, আমি যে ওখানে ইথাইল গ্রুপ নিচ্ছিলাম, আমি যে ওখানে ইথাইল গ্রুপ নিচ্ছিলাম, সেই ইথাইল গ্রুপকে আমরা এখানে চেঞ্জ করে ফেলি। এই ইথাইল গ্রুপটাকে আমরা একটু মডিফাই করে ফেলবো। কিরকম মডিফাই? এরকম করে ফেললাম। বুঝতে পারলাম কি বিষয়টা? আশা করি এটা তোমাদের বুঝতে পারতো আর কি। আচ্ছা, আর কি হইতে পারে? আর হচ্ছে এরকম হইতে পারে, আমি 3 কার্বনে 3টা ভিন্ন ভিন্ন গ্রুপ নিলাম, তাই না? আর কি এক্সাম্পল হইতে পারে? হ্যাঁ, আরো কিন্তু এক্সাম্পল হওয়া সম্ভব। এখানে তুমি কিন্তু শাখা শিকল তৈরি করতে পারো, এখানেও তোমরা হচ্ছে শাখা শিকল তৈরি করতে পারো। কিরকম বিষয়টা দেখো, আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই যে এখানে, তাই না, আমি একটা কার্বন কমায় ফেললাম, তাহলে বিষয়টা কিরকম হচ্ছে? এরকম হচ্ছে 1 2, এই যে এটা 3, তাই না? আচ্ছা, মোটামুটি মনে হয় সব এগিয়ে ফেলছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, একটা মনে হয় বাকি আছে। আচ্ছা, একটা বাকি আছে, সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম, যে আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে এরকম, এখানে একটা শাখা মিথাইলের, এখানে একটা শাখা ইথাইলের। ওকে, তাহলে 12টা হয়ে গেছে। তোমাদের উদ্ভাসের বইতে 11টা ছিল, তো আরেকটা সম্ভব, সেটা আমি সহ তোমাদের দেখাই দিলাম আর কি। তাহলে এই হলো আমাদের সম্ভাব্য সমাণুগুলো। ওকে, আচ্ছা গেল। এরপর কি বলছে দেখো, যে টাইপ 4 হচ্ছে আমাদের বন্ধন বিভাজন। ওকে, বন্ধন বিভাজন। এখন বন্ধন বিভাজন কয় রকম ভাবে হয়? 2 রকম ভাবে। একটা হচ্ছে আমাদের হোমোলাইসিস বা সুষম বিভাজন, আর একটা হচ্ছে হেটেরোলাইসিস বা অসম বিভাজন বা বিষম বিভাজন, যেটা ইচ্ছা বলো। আচ্ছা, হোমোলাইসিসে কি তৈরি হয় বলো তো আমাকে একটু? হোমোলাইসিসে মেইনলি তৈরি হবে হচ্ছে ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। আর হেটেরোলাইসিসে মেইনলি তৈরি হবে হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, আর এটা হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। আমরা জানি ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে, তারপরে তারা কিন্তু পজিটিভ চার্জ যুক্ত হয়। নিউক্লিওফাইল হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত হয়। অথবা এদের কিন্তু প্রশম রূপটাও কিন্তু সম্ভব, চার্জ যুক্ত রূপও সম্ভব, প্রশম রূপও সম্ভব। প্রশম রূপের ক্ষেত্রে কি হয়? যাদের ইলেকট্রনের চাহিদা থাকে, অর্থাৎ যাদের হচ্ছে অষ্টক সংকোচন থাকে, বুঝছো? হ্যাঁ, আমাদের বন্ড পেয়ার যদি কম থাকে তাদের ক্ষেত্রে হয়, বন্ড পেয়ার যদি কম থাকে। নিউক্লিওফাইল মানে কি? যারা হচ্ছে নিউক্লিয়াস বা পজিটিভ চার্জকে আকর্ষণ করে, অর্থাৎ যাদের আমাদের লোন পেয়ার আছে। সোজা কথা, একদম সহজ বাংলায় বললাম। এগুলো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, চলো আগাই। কি বলছে দেখো, নিচের যৌগ বা আয়নগুলো থেকে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলকে আমাদের আলাদা করতে হবে। এখনই আমরা খুব ভালো করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখানে একটু লিখে নেই, ইলেকট্রোফাইল কারা আর নিউক্লিওফাইল কারা, বুঝছো? আচ্ছা, ইলেকট্রোফাইল কারা আর নিউক্লিওফাইল কারা একটু দেখি। প্রথমে আসো, AlCl3 অষ্টক সংকোচন, অ্যালুমিনিয়ামের 3টা, ক্লোরিনের 3টা। যেহেতু অষ্টক সংকোচন, ইলেকট্রন নিতে চাইবে, তার মানে সে হচ্ছে ইলেকট্রোফাইল, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এরপর দেখো H2O লোন পেয়ার আছে, তাই না? লোন পেয়ার থাকলে কি হয়? নিউক্লিওফাইল হয়। আচ্ছা, তারপর দেখো CH2 ডাবল বন্ড, CH2 ডাবল বন্ডে কি হয়? ইলেকট্রোফিলিক বিক্রিয়া হয়। ও যেহেতু আমাদের ইলেকট্রোফাইলকে আকর্ষণ করে, পজিটিভ চার্জকে আকর্ষণ করে, ও নিজে কি হয়ে যাবে? নিউক্লিওফাইল হয়ে যাবে না? নিউক্লিওফাইল হয়ে যাবে, বুঝছো? ও নিজে কিন্তু আমাদের নিউক্লিওফাইল হয়ে যায়, কারণ সে তো আমাদের পজিটিভ চার্জকে আকর্ষণ করতেছে, তাই না? প্লাসকে আকর্ষণ করতেছে। আচ্ছা, NO2 প্লাস, প্লাস আছে, প্লাস মানে সে হচ্ছে মাইনাসকে আকর্ষণ করবে, তাই না? তার সে হচ্ছে আমাদের হ্যাঁ ইলেকট্রোফাইল। এরপর দেখো আমাদের কি আছে? HCHO। তুমি যদি গঠনটা দেখতে চাও, এরকম হয়,
তাই না? আমরা জানি এখানে কিন্তু পোলারিটি থাকে, সি প্লাস চার্জের হয়, সে তো নিশ্চয় একটা মাইনাসকে আকর্ষণ করবে, তাই না? যে মাইনাসকে আকর্ষণ করে সে কি হয়, সে কিন্তু ইলেকট্রোফাইল হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ইলেকট্রোফাইল। বুঝছো তো? আশা করি এটা তোমাদের বুঝাইতে পারলাম। যাদের মধ্যে ইলেকট্রোফিলিক বিক্রিয়া হয় তারা নিজে নিউক্লিওফাইল, রাইট? যাদের মধ্যে নিউক্লিওফিলিক বিক্রিয়া হয় তারা নিজে ইলেকট্রোফাইল। একটু তো মনে থাকবে আশা করি, তাহলে আর ঝামেলা নাই। তাহলে এটা গেল, এগুলা গেল কিন্তু। আচ্ছা, পরে দেখো সিএস এ সিএস টু প্লাস, প্লাস থাকলে কিন্তু ইলেকট্রোফাইল, তাই না? প্লাস থাকলে কোনো সমস্যা নেই, কোনো কথাই নেই, এটা সরাসরি ইলেকট্রোফাইল হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো এই যে এখানে আমাদের মাইনাস আছে, মাইনাস থাকলে অবশ্যই আমাদের কি হবে, নিউক্লিওফাইল হবে, CH3 CH CH3। আচ্ছা, তারপর দেখো BF3 অষ্টক সংকোচন, বোরনের 3টা ফ্লোরিনের 3টা, 6টা হয়ে গেল। তাহলে সেই ইলেকট্রন চাইবে মানে ইলেকট্রোফাইল, BF3। NH3 লোন পেয়ার আছে মানে নিউক্লিওফাইল, NH3, তাই তো? আচ্ছা, তারপর দেখো অ্যালকোহল, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকলে সে প্লাস চার্জকে আকর্ষণ করে মানে নিউক্লিওফাইল, CH3 CH2 OH। লাস্টে কি বলছে না, আরো বলছে কি ফ্লোরাইড আয়ন, তাই তো? নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ থাকা মানে হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। আচ্ছা, আর সাথে হচ্ছে আমাদের সেই ব্রোমোনিয়াম আয়ন, প্লাস থাকা মানে ইলেকট্রোফাইল। লিখে দাও তাহলে, এখানে আমাদের কি আছে, ব্রোমোনিয়াম আয়ন। ওকে, তো আমরা কিন্তু আলটিমেটলি এখানে ছক করে ফেলতে পারলাম। চলো তাহলে আগাই। এখানে কি বলছে যে নিচের কোনটির যোজ্যতা শক্তি স্তরে 3 জোড়া ইলেকট্রন থাকে, তাই না? তো 3 জোড়া ইলেকট্রন থাকা মানে কি, আমরা তো জানি অষ্টক নিয়ম মতো আমাদের কি থাকতে হবে, 8টা ইলেকট্রন থাকতে হবে। 8টা ইলেকট্রনে কতগুলো জোড়া হয় বলো? 4টা জোড়া হয় না? 4টা জোড়া হয়। বাট আছে কয়টা? আছে তো আমাদের 3টা জোড়া, তাই না? তাহলে আমাদের কি আছে, নিশ্চয়ই অষ্টক সংকোচন আছে। আমরা যেটা বলছিলাম, অষ্টক সংকোচন থাকা মানে কি, সে তো ইলেকট্রন চাইবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, তার মানে ইলেকট্রোফাইল হবে। ঠিক আছে, এখন আসো হচ্ছে এখানে দেখো ইলেকট্রোফাইল তো সরাসরি প্রশ্নে দেওয়াই আছে। আমাকে বলো, সব ইলেকট্রোফাইলে কি এরকম অষ্টক সংকোচন থাকে? সব ইলেকট্রোফাইলে তো থাকে না, তাই না? তাহলে এখানে ইলেকট্রোফাইল বললাম, এখানে তো নর্মাল ইলেকট্রোফাইলও আছে, যাদের অষ্টক পূর্ণ আছে তারা তো আছে, তাই না? তাহলে আর কি হইতে পারে, দেখো অপশন এ কি বলছে, কার্বোক্যাটায়ন, তাই না? তো ধরো হচ্ছে আমাদের এখানে ভাবে একটা মিথাইল কার্বোক্যাটায়ন আছে, তাই না? তাহলে চিন্তা করে দেখো, এখানে তুমি যদি সংকেতটা আঁকো তাহলে কিরকম হয়, এরকম হয়, তাই না? বনগুণা মানে কি, এখানে কি আছে, এক জোড়া করে ইলেকট্রন আছে, তাই তো? এক জোড়া করে আমাদের ইলেকট্রন আছে, আর এখানে কিন্তু আর কোনো ইলেকট্রন নাই। তাহলে এখানে 3 জোড়া ইলেকট্রন হয়ে গেল না? এটার মধ্যে অষ্টক সংকোচন অবস্থায় আছে, তাই না? সে পূর্ণ করতে পারবে আর কি, এই জন্য সে হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে। তাহলে এখানে মেইনলি কার্বোক্যাটায়ন হচ্ছে সেই ইলেকট্রোফাইল যাদের মধ্যে 3 জোড়া ইলেকট্রন থাকে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? সব ইলেকট্রোফাইলে কিন্তু এরকম 3 জোড়া করে ইলেকট্রন থাকে না, বুঝছো? তার মানে এখানে ইলেকট্রোফাইল লাগাই দিলে কিন্তু উত্তর হবে না। তুমি দেখো কার্বোক্যাটায়ন, এটা কিন্তু একটা ইলেকট্রোফাইল, পজিটিভ চার্জ। আমি এখানে বন্ধন এঁকে কি দেখলাম, এটার মধ্যে আলটিমেটলি 3 জোড়া ইলেকট্রন থাকে। এখানে উত্তর হবে কার্বোক্যাটায়ন। ওকে, আচ্ছা, পরে কি বলছে দেখো, এখানে বিভিন্ন বিক্রিয়া দেওয়া আছে। এই বিক্রিয়ার মধ্যে কে হচ্ছে প্রতিস্থাপন অপসারণ, সেগুলো আমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। এখন এটা একটু আবছা হয়ে গেছে, আমি তোমাদের একটু একটা একটা করে লিখে লিখে এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি বলছে, এরকম ভাবে একটা যৌগ দেওয়া আছে, সাথে হচ্ছে আমাদের এরকম ভাবে দেওয়া আছে। ওকে, দেন কি হবে, এখানে ক্লোরিনটা রিপ্লেস হয়ে মিথক্সি গ্রুপ বসে যায়, মিথক্সি গ্রুপ বসে যায়, আর এখানে হচ্ছে নাইট্রো গ্রুপ বসে যায়। ওকে, এরকম বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি জানতে চাই এগুলো আসলে কোন ধরনের বিক্রিয়া হলো, এটা আসলে কোন টাইপের বিক্রিয়া সেটা আমি জানতে চাই। দেখো এখানে ক্লোরিনটা কিন্তু মিথক্সি দিয়ে রিপ্লেস হয়ে গেছে না? তার মানে নিশ্চয়ই এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? কি দিয়ে রিপ্লেস হয়েছে বলতো? সোডিয়াম এখানে পজিটিভ, আর অ্যালকোক্স মানে এখানে মিথক্সি যে আয়নটা আছে, অ্যালকোক্সি আয়ন, সেটা কিন্তু নেগেটিভ। নেগেটিভ গুলো কি হয়, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? নিশ্চয়ই নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইল সেখানে প্রতিস্থাপন করলো, সো এটা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওকে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, বুঝতে পারলাম। আচ্ছা, এবার হচ্ছে পরেরটা, এটা দেখি কি বলা হয়েছে। এটা কিন্তু ইজি, আগে আমরা একটু এটাকে, আচ্ছা পরেরটা দেখো, এটা কিন্তু আমাদের পড়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, আমাদের যে একাডেমিক সিলেবাস।
সেটার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, একটু আর কি শিফট করে দিছে এরকম, সাথে ক্লোরিন, এখানে লুইস অ্যাসিড, ফলে কি হয়ে যাবে, প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যাবে। বলতে পারো ভাই কিভাবে প্রতিস্থাপন বিক্রিয়া হয়? মনে হতে পারে সংযোজন বিক্রিয়া হয়েছে না, এই কার্বনে যুক্ত হয়ে গেছে। আসলে কিন্তু সেটা না। এই কার্বনে কি ছিল, একটা হাইড্রোজেন ছিল না, একটা হাইড্রোজেন কিন্তু ছিল, সেই হাইড্রোজেনটা আসলে আমাদের ক্লোরিন দ্বারা রিপ্লেসড হয়ে গেছে। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে ক্লোরিনটা কিভাবে ভাঙে বলো? ক্লোরিন একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? নেগেটিভটা চলে যাচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কাছে, আর পজিটিভ এসে এই হাইড্রোজেনটাকে সরায় দেয়। পজিটিভ থাকা মানে সে কি বলতো, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল এসে প্রতিস্থাপন করলো, সেটা হবে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ওকে, আশা করি এটা বুঝতে পারলাম। আচ্ছা, পরের গুলো দেখি এখানে কি বলা হয়েছে যে, ওকে এখানে এরকম ভাবে একটা সেকেন্ডারি অ্যালকোহল দেওয়া আছে, এটাকে আমি কি করলাম, H+ অ্যাসিডিক মাধ্যমে বিক্রিয়া করাইলাম, তাহলে এখান থেকে আলটিমেটলি তৈরি হলো হচ্ছে অ্যালকিন, CH3 CH2। তাহলে দেখো পানি বের হয়ে গেল, তাই না? তাহলে এই যৌগ থেকে আমি পানি অপসারণ করলাম, পানি বের করে দিলাম, তাহলে নিশ্চয়ই এটা একটা অপসারণ বিক্রিয়া, রাইট? কোনো সন্দেহ নেই, অপসারণ বিক্রিয়া। কোন ধরনের অপসারণ বলতো? এই H+ এর জন্য কিন্তু আলটিমেটলি এখানে অপসারণটা হয়েছে, OH কিন্তু H এর কাছে চলে গেছে, অর্থাৎ OH কে সরাইলো, H+ নিশ্চয়ই একটা আমাদের ইলেকট্রোফাইল, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক অপসারণ। ওকে, বুঝতে পারছো আমার কথাটা ভাইয়ারা? সহজ কিন্তু। আচ্ছা, এরপর হচ্ছে পরেরটা, ডি নাম্বারটা। ডি নাম্বারে কি বলা হয়েছে দেখি, কিটো, এখানে কি দেওয়া আছে, ইথানল দেওয়া আছে, HCl এর সাথে বিক্রিয়া হচ্ছে, তাই তো? এখানে আমাদের এটা দেওয়া আছে আর HCl এর সাথে বিক্রিয়া হচ্ছে। বিক্রিয়া এখানে কি তৈরি হয় দেখো, বিক্রিয়া এখানে তৈরি হচ্ছে আমাদের CH3 C বন্ড ও এখানে Cl যুক্ত হইলো, এখানে H আর এখানে H, তাই না? এটাই তো মনে হয় দেওয়া আছে। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের দেওয়া আছে। এখন আমি জানতে চাচ্ছি এটা কি ধরনের বিক্রিয়া। খেয়াল করে দেখো, আমার এখানে কিন্তু পাই বন্ধন ছিল, পাই বন্ধনটা ভেঙে সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়েছে, তার মানে নিশ্চয়ই পাই বন্ধন ভেঙে এখানে কিছু একটা যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে বলতো? H+ CN- টা আলটিমেটলি এই কার্বনকে অ্যাটাক করছে, তাই না? কারণ কার্বন এখানে পার্শিয়ালি পজিটিভ ছিল, তাই না? বিষয়টা এরকম। তাহলে CN- এখানে আক্রমণ করলো, CN- কে আমাদের নিশ্চয় একটা নিউক্লিওফাইল, তাই না? নিউক্লিওফাইলে এসে এখানে যুক্ত হয়ে গেল, সো এই বিক্রিয়াটা হবে নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন। ওকে, বিষয়টা কি তোমরা বুঝতে পারছো? তাহলে আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইতে পারলো। আচ্ছা, এরপর কি আছে দেখো। আচ্ছা, এরপর একটা সহজ, ডাবল বন্ড ভেঙে Br যুক্ত হচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে এটা আমি এখানে দিচ্ছি, এই নাম্বারটা CH3 CH ডাবল বন্ড CH2, এখানে আমাদের Br2 যুক্ত হচ্ছে, যুক্ত করে দাও। যুক্ত করলে কিরকম আসবে দেখো, CH3 CH Br CH2 Br। তাহলে এখন এখানে কে যুক্ত হচ্ছে, তাই না? তুমি একটু চিন্তা করে দেখো, এখানে Br2 কিভাবে ভাঙে, Br বন্ড Br, একটা হয় পজিটিভ একটা হয় নেগেটিভ, বুঝছো? তো মেইনলি এখানে যেহেতু আমাদের ইলেকট্রন ঘনত্ব আছে, পাই বন্ধনে ইলেকট্রন ঘনত্ব, এটার কাছে হচ্ছে মেইনলি Br+ টা অ্যাট্রাক্টেড হয়, তাই না? তো Br+ কি হয় বলতো, নিশ্চয়ই এটা একটা ইলেকট্রোফাইল, তাই না? ইলেকট্রোফাইল এসে যুক্ত হয়ে গেল, সো ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন। ওকে, তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইলো। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ব্যাখ্যা করে করে তোমাদের সলভ করায় দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, আসো আজকে দিনের লাস্ট প্রশ্ন, এখানে বেশ কিছু যৌগ বলছে, কোনটা কি ধরনের বিক্রিয়া দেয় আমাকে বলতে হবে, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, এখানে কি কি যৌগ দেওয়া আছে সেগুলো আমি যদি আগে একটু উল্লেখ করে দিই তোমাদের। হ্যাঁ, এটা একটু আবছা হয়তো আসছে। দেখো, প্রথমে হচ্ছে আমাদের টলুইন। আচ্ছা, এটা আমি একটু পরের পেজে আঁকি। প্রথম হচ্ছে টলুইন,
পরে হচ্ছে আমাদের বেনজালডিহাইড, একটু আমি ভেঙে আঁকি তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। হচ্ছে আমাদের এটাকে আমরা অ্যাসিড হ্যালাইড বলি, বুঝছো, অ্যাসিড হ্যালাইড। দেন হচ্ছে আমাদের ফিনাইলিথিন। আচ্ছা, কোথায় কি বিক্রিয়া হয় সেটা আমি এখান থেকে জানতে চাচ্ছি, তাই না? সেটা তো আমি এখান থেকে জানতে চাই। আচ্ছা, দেখ একটু খেয়াল করো, প্রথম যৌগটা আসি, টলুইন। দেখো তো, টলুইন কিন্তু এটা হচ্ছে অ্যারোমেটিক পার্ট, এটা হচ্ছে অ্যালিফেটিক পার্ট। তার মানে সে অ্যারোমেটিক পার্টে অ্যারোমেটিক বিক্রিয়া দিবে, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাই না? বিষয়টা এরকম। আর সিএসটি তে সে আবার হচ্ছে অ্যালিফেটিক বিক্রিয়াগুলো দিবে, তাই না? আমরা জানি আমি যদি সূর্যের আলোর প্রভাবে হ্যালোজেন দিয়ে বিক্রিয়া করি তাহলে কি হবে, সুন্দর মতো হ্যালোজেনেশন হয়ে যাবে, হাইড্রোজেন গুলো হ্যালোজেন দিয়ে সরে যাবে। তাহলে এখানে প্রথম ধাপে বিক্রিয়া CH2Cl, তারপর হচ্ছে CHCl2, CCl3, এরকম ভাবে যৌগ তৈরি করে। এটাকে আমরা কি বলি, ফটোকেমিক্যাল বিক্রিয়া বলি, বুঝছো? তাহলে এখানে আলটিমেটলি কি হচ্ছে দেখো, সেখানে কিন্তু এই যৌগটার মধ্যে ওর মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হয়, রাইট? তুমি কিন্তু চাইলে এখানে ইলেকট্রোফিলিক সংযোজনও করতে পারবা আর ফটোকেমিক্যাল প্রতিস্থাপনও করতে পারবা, ওই যে আমাদের ক্লোরিন ফ্রি রেডিকেল দিয়ে প্রতিস্থাপন, তাহলে সবই কিন্তু করা সম্ভব। ঠিক আছে, তোমাদের বই হয়তো প্রশ্ন ব্যাংকে হয়তো এইটা দেওয়া আর এইটা দেওয়া, বাট সে কিন্তু এই বিক্রিয়াটাও করতে পারে, বুঝছো, এই বিক্রিয়াটা করতে পারে। যদিও খুব বেশি এক্সাম্পল এখান থেকে পাওয়া যায় না ইলেকট্রোফিলিক সংযোজনের, তো এটা আমরা হচ্ছে স্কিপ করি, হ্যাঁ, এটা আমরা লিখি না, বাট এটা করা সম্ভব। কমনলি পাওয়া যায় না বলেই তোমাদের বইটা লেখা হয় না আর কি। এখানে কি লিখবা তুমি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর ফটোকেমিক্যাল বিক্রিয়া। তাহলে এখানে পাওয়া যায় হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর হচ্ছে ফটোকেমিক্যাল বিক্রিয়া, ফটোকেমিক্যাল প্রতিস্থাপন আর কি, ফটোকেমিক্যাল প্রতিস্থাপন গেল। আচ্ছা, এবার হচ্ছে এইটা দেখো, এখানে কি আছে আমাদের পোলারিটি আছে, তাই না? এসব আমরা জানি। কার্বন হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক, অক্সাইড হচ্ছে ইলেকট্রন নিয়ে যায়। এখন ও যেহেতু পজিটিভ, ও হচ্ছে অন্যান্য সব নেগেটিভকে আকর্ষণ করবে, ওকে, অর্থাৎ সে নিউক্লিওফাইল গুলোকে আকর্ষণ করবে। নিউক্লিওফাইল গুলো এখানে নিশ্চয়ই এসে যুক্ত হয়ে যাবে। সো ও কি বিক্রিয়া দিবে বলো, ও দিবে হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া, বুঝছো, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ও হচ্ছে এখানে দিবে। আচ্ছা, বুঝতে পারলাম। এবার তুমি পরের গুলো আসো। এখানে দেখো, এখানে কি হয়, একই রকম ভাবে চিন্তা করে দেখো, এখানে আমাদের নেগেটিভ হয়, এখানে আমাদের পজিটিভ হয়, তাই না? বাট দেখো ক্লোরিনে কিন্তু এখানে নেগেটিভ, যার ফলে কি হয়, অক্সিজেন এবং ক্লোরিন হচ্ছে পাই বন্ধন টানাটানি শুরু করবে। টানাটানি করলে এখানে কি হয়, মেনলি রেজোনেন্সটা হয়, বুঝছো? তো রেজোনেন্স হলে কি হবে, আলটিমেটলি এখানে পজিটিভ চার্জের মানটা কমে যায়, ওকে, যার ফলে এখানে কিন্তু সহজে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হইতে পারে না। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হওয়ার জন্য এখানে কিন্তু খুব ভালো অ্যামাউন্টের পজিটিভ চার্জ থাকা লাগবে। যদি এখানে রেজোনেন্স শুরু হয়ে যায় তখন কিন্তু পজিটিভ চার্জটা কমে যায়, যার ফলে এখানে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হইতে পারে না। বাট একদমই কি এখানে শেষ হয়ে যায় না, একদমই কিন্তু শেষ হয়ে যায় না, এখানে কিছু পরিমাণ পজিটিভ চার্জ থাকে। সো কার্বন পরমাণুটা তার এই পজিটিভ চার্জ দিয়ে কিছু পরিমাণ নিউক্লিওফাইলকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। তো এখন দেখো নিউক্লিওফাইল এসে কি দেখবে, আমার কার্বনের মধ্যে এত পরিমাণ পজিটিভ চার্জ নাই যে আমি এখানে সংযোগ হইতে পারবো, তো সে কিন্তু আর সংযোগ হয় না। সে কি দেখবে, সেখানে দেখবে হ্যালোজেনকে আমি রিপ্লেস করে দিই, ওকে। তার মানে এখানে কিন্তু আলটিমেটলি কি হবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে যায়, বুঝতে পারছো? প্রতিস্থাপন বিক্রিয়া হয়, সংযোজন হইতে পারে না, প্রতিস্থাপন হয়। এখানে খেয়াল করে দেখো, এখানে কি পাই বন্ধন, ইলেকট্রনের ঘনত্ব আছে সুন্দর মতো, এখানে কি হবে, ইলেকট্রোফাইল গুলো আকৃষ্ট হবে, তাই না? ইলেকট্রোফাইলে আকৃষ্ট হয়ে কি করবে, পাই বন্ধনকে সিঙ্গেল বন্ডে কনভার্ট করবে, অর্থাৎ সংযুক্ত হয়ে যাবে। এটা হবে ইলেকট্রোফিলিক সংযোজন, ওকে। তো আশা করি তোমরা ভাইয়া এই জিনিসটা বুঝতে পারছো, ওকে। সো আমাদের আজকের এই লেকচারটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা সামনে হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।